হে গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো সবার আগে আমি একটা কথাই বলবো, যারা কিনা আগের পার্টগুলা দেখেননি দ্য গ্রেট রুলার সিরিজের, তাহলে আপনারা আগের পার্টগুলা দেখে আসতে পারেন। চাইলে আপনারা প্লে লিস্টও চেক করতে পারেন, কারণ প্লে লিস্টে আপনারা সবগুলা সিরিয়াল বাই পেয়ে যাবেন। আর যদি আগের পার্টগুলা দেখে থাকেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তাহলে চলুন আগের এপিসোডের একটা রিক্যাপ দেখে আসা যাক। আগের এপিসোডে যেরকমটা আমরা দেখেছিলাম, মুচেন থান্ডার সি লেকের কাছে পৌঁছে গিয়েছিল, যেখানে সে নর্দার্ন সি ড্রাগনের সাথে দেখা করে। আর নর্দার্ন সি ড্রাগন মূলত মুচেনের যে পয়জন ছিল তার বডিতে, ওই পয়জন গুলা মুচেনের দুইটা ফিঙ্গারের মধ্যে সে সিল করে দেয় এর সাথে। এই কারণে মুচেন এখন এই পয়জন গুলা তার অ্যাটাকের হিসাবে ব্যবহার করতে পারবে। এর সাথে মুচেন এই অ্যাটাকের নাম দেয় দ্য ডিভাইন ব্ল্যাক লাইটনিং পয়জন ফিঙ্গার। আজকের এপিসোডের শুরুতে আমরা একাডেমিতে কয়েকজন এল্ডারের সিন দেখতে পাই, যেখানে কয়েকজন এল্ডার অনেক অনেক অস্থির ছিল, কারণ এনশিয়ান কোল্ড্রন প্রিচুয়াল একাডেমি তাদের একাডেমিতে ফাইট করার জন্য আসতেছে। এটা শুনে একজন এল্ডার বলে যে তারা হয়তো কোনো না কোনো প্ল্যান করে আসছে, তারা হয়তো কোনোভাবে জেনে গিয়েছে আমাদের যে জিনিয়াস ডিসেবল গুলো আছে তারা হয়তো বা আমাদের একাডেমিতে নেই। এই কারণে তারা এই এক্সচেঞ্জ ইভেন্টের জন্য এখানে আসছে। এর সাথে আরো একজন এল্ডার বলে আমাদের যে একাডেমি আছে এটার র্যাঙ্কিং বাকি একাডেমির নিচে আসে, যে কারণে তারা আমাদের সাথে ফাইট করে তাদের একাডেমির যে র্যাঙ্ক আছে এটা আরো বেশি আর তাদের সম্পর্কে আরো বেশি সুনাম বাড়াতে চাইতেছে। এর সাথে বাকি একাডেমিগুলোর তুলনায় আমাদের একাডেমিকে খুব সহজে তারা হারাতে পারবে। আর এই ফাইটের মধ্যে আমরা যদি ভুলও হেরে যাই তাহলে তারা এটা সুযোগ তো নিশ্চয়ই নিবে, তাহলে তো তারা আমাদেরকে কথা শোনানোর কোনো কমতিও রাখবে না। তখনই যে প্রিন্সিপাল এল্ডার ছিল সে তাকে বলে যে তোমরা যাও আর যতগুলো হেভেন র্যাঙ্কের বরের এখন আপাতত আমাদের একাডেমিতে আছে তাদের সবাইকে ইনফর্ম করে দাও। আর তারা যেহেতু এখানে আসছেই এই এক্সচেঞ্জ ইভেন্টের জন্য, তাহলে আমরা তাদেরকেও একটা কড়া টক্কর দেব। তারপর সিম শিফটে তখনই আমরা একটা থান্ডার ড্রাগনকে দেখতে পাই। এই থান্ডার ড্রাগনই আসলে মূলত এখানকার যে থান্ডার ছিল ওইটা। তখনই আমরা সেখানে একটা থান্ডার ব্লু হোয়েল দেখতে পাই। এটা মূলত ওই নর্দার্ন সি ড্রাগন যে এল্ডার ছিল তারই একটা প্রিচুয়াল ফর্ম ছিল। সে মূলত ডিস্ট্র্যাক্ট করার জন্য এই ফর্মটা ওই থান্ডার ড্রাগনের সামনে পাঠিয়ে দিয়েছিল। তখনই ওই থান্ডার ব্লু হোয়েল থান্ডার ড্রাগনের উপর অ্যাটাক করে দেয়। এটা মূলত মুচেনের জন্য ইশারা ছিল তাড়াতাড়ি যেন যায় আর ওই পুলটা খুঁজে বের করে আনে। এর সাথে ওই এল্ডার মুচেনকে সাবধান করে, কারণ তার যে থান্ডার বডি আছে এটার সাহায্যে মুচেন শুধুমাত্র এই থান্ডার সি লেকের ভিতরে 1 ঘন্টাই থাকতে পারবে। তারপরে মুচেন এই থান্ডার লেকের ভিতরে জাম্প করে দেয় আর সে ওই পিলটা খুঁজতে শুরু করে দেয় আস্তে আস্তে। তারপরে সিম শিফটার আমাদেরকে একাডেমির সিম দেখানো হয়, যেখানে লু জং নামের একটা বরিয়ার এই যে আমাদের নর্দার্ন একাডেমি আছে ওই নর্দার্ন একাডেমির যত স্টুডেন্ট ছিল তাদের সবাইকে তুচ্ছ আর অপমান করতেছিল। তখনই সু হং নামের একটা ছেলে তাকে চ্যালেঞ্জ করে বসে আর বলে সে হেভেনলি র্যাঙ্কের 7th নাম্বার আসে। এটা শুনে তো সে অনেক বেশি হাসতে শুরু করে দেয় আর বলে কি দিনকাল আসলো, এখন আমার হেভেনলি র্যাঙ্কের 7th লেভেলের বরিয়ার সাথে ফাইট করতে হবে। কিন্তু তারপরও তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়, যেখানে সু হং নামে যে ছেলেটা ছিল সে খুব সহজে ওকে ডমিনেট করতে পারতেছিল না। এটা দেখে সে তার সবচেয়ে পাওয়ারফুল একটা টেকনিক ইউজ করে, যেটা ইউজ করার কারণে তার মাথার উপর অনেক বড় একটা হাত চলে আসে আর ওই হাতটা একটা সর্ডের সাহায্যে জি লং এর উপর অ্যাটাক করে দেয়। এটা থেকে জি লং তার স্পিয়ার যেটা আছে ওইটার সাহায্যে ওই প্রিচুয়াল সর্ডের উপর অ্যাটাক করে দেয়, যে কারণে ওই সু হং এর যে অ্যাটাক ছিল ওইটা খুব সহজে নষ্ট হয়ে যায়। কিন্তু জুলং এতেই থেমে থাকে না, সে সু হং এর উপর অনেক পাওয়ারফুল একটি টেকনিক ইউজ করে, যে টেকনিকটার নাম হলো ফ্লেম অফ ফিউনারেল। এই টেকনিকটা অনেক বেশি পাওয়ারফুল ছিল। সু হং তো এতে খুব সহজে কোপঘাত হয়ে যায় আর তার অনেক বেশি কষ্ট হতে শুরু করে দেয় এই টেকনিকটার কারণে, যে কারণে এল্ডার এসে তাকে বাঁচিয়ে নেয়। তখনই একটা স্টুডেন্ট বলে যে এটা কোনো সিরিয়াস ব্যাটেল ছিল না, সে এত পাওয়ারফুল টেকনিক কেন ইউজ করেছে। তারপরে যে মিস সু ছিল সে মূলত হেভেনলি র্যাঙ্কের 4th নাম্বার বরিয়ার ছিল, যে তার সাথে ফাইট করার জন্য আসে। এটা দেখে সে বলতে শুরু করে দিয়ে আশা করি তুমি আগের যে 7th র্যাঙ্কের বরিয়ার ছিল তার থেকে বেশি পাওয়ারফুল হবে। এটা বলে তাদের মধ্যে মারামারি কাটাকাটি শুরু হয়ে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যে তাকেও হারিয়ে দেওয়া হয়। তারপর সিম শিফটার আমাদেরকে মুচেনকে দেখানো হয়, যে মূলত এখনো পর্যন্ত ওই থান্ডার লেকের ভিতরে ওই থান্ডার গ্রেট পিলকে খুঁজে বেড়াচ্ছিল। তখনই মুচেনের মনে পড়ে সিনিয়র তাকে বলেছিল তার যে থান্ডার বডি আছে আর এর সাথে এই লেকের যে থান্ডার আছে এটার সোর্স মূলত একই, যে কারণে মুচেন ভাবে এখানকার কিছুটা থান্ডার যদি সে অ্যাবজর্ব করে তাহলে হয়তোবা সে ওই থান্ডার গ্রেট পিলের লোকেশন ইজিলি ট্র্যাক করতে পারবে। যে কারণে মুচেনের সামনে থাকা একটা থান্ডার বল থেকে সে কিছুটা লাইটনিং এনার্জি অ্যাবজর্ব করে ফেলে, যে কারণে সে খুব সহজে থান্ডার গ্রেট পিলকে ট্র্যাক করে ফেলে। কিন্তু ততক্ষণে কিছু রেড লাইটনিং মুচেনের উপর অ্যাটাক করতে শুরু করে দেয় আর মুচেন যেহেতু ওই থান্ডার গ্রেট পিলের লোকেশনও পেয়ে গেছিল সেও ওইদিকে পালাতে শুরু করে দেয় যাতে সে ওই থান্ডার গ্রেট পিলটাও নিতে পারে। ও কিন্তু ওই রেড লাইটনিং মুচেনের পিছনে পড়ে গেছিল, তার সামনে থেকে লগে থেকে পাশের সাথে থেকে অ্যাটাক করতে শুরু করে দেয়। কিন্তু মুচেন হার মানে না, সে ওই থান্ডার গ্রেট পিলের দিকে যেতে শুরু করে দেয়। ফাইনালি সে ওই থান্ডার গ্রেট পিলটাও খুঁজে বের করে ফেলে আর ওইটাকে হাতে নিয়ে নেয়। কিন্তু যতগুলো রেড থান্ডার ছিল সবগুলো একসাথে মুচেনের উপর অ্যাটাক করে দেয় আর মুচেনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, সে পুরো অজ্ঞান হওয়ার অবস্থায় পৌঁছে গিয়েছিল। কিন্তু তখনই তার লুলির কথা মনে পড়ে, যেখানে লুলি তার কাছে কেঁদে কেঁদে বলতেছিল তুমি আমাকে বলেছিল কখনই আমাকে ছেড়ে যাবে না। এটার কারণে মুচেন কিছুটা মোটিভেশন পায় আর সে আবার রেজিস্ট করতে শুরু করে দেয়। ততক্ষণে সেখানে ওই সিনিয়র মানে
নর্দার্ন হেভেনলি সি ড্রাগনও চলে আসে আর সে মূলত ওই যতগুলো রেড থান্ডার ছিল সবগুলোকে ফ্রিজ করে দেয়। এর সাথে নর্দার্ন সি ড্রাগন এল্ডারও অনেক বেশি ইমপ্রেস হয়ে গিয়েছিল আর সে মুচেনকে বলতে শুরু করে দেয়, তোমার এত বড় রিস্ক নেওয়া উচিত হয়নি, আমি তোমাকে বলিনি কখনো এটা করার জন্য। এটা শুনে মুচেন বলে, সিনিয়র কি বলবো, ফ্লোয়ে শুরু হয়ে গেছে। তখনই সিনিয়র তার পিছনের দিকে একটা ঠান্ডা লোটাস দেখে বলে, এটা অনেক বেশি রেয়ার, এক্সপার্টরা তো এটাও বলে যে এটা হাজার বা কোটিতে একটা থাকে আর এটা তুমি খুব সহজেই ইউজ করে খুব সহজেই ব্রেক থ্রু করতে পারবে। যার লেভেল মাত্র এই ব্রেক থ্রু হয়েছে সেও পর্যন্ত এই লোটাসের সাহায্যে খুব সহজেই নেক্সট লেভেলে ব্রেক থ্রু করতে পারবে আর আমি এটাই ইউজ করব তোমাকে ওই লাইটেনিং ইনফ্লুয়েন্স শেখানোর জন্য। তারপর শিফটার আমাদেরকে নর্দার্ন হেভেনলি একাডেমিকে দেখানো হয়, যেখানে ওই যে জু জং ছিল সে মূলত অনেক বেশি ট্রল কথা ছিল নর্দার্ন হেভেনলি একাডেমিকে। এর সাথে সে এটাও বলতেছিল, তোমাদের একাডেমি আমাকে রিজেক্ট করে দিয়েছে, কি হয়েছে, তাহলে আমাকে অন্য একাডেমিও অ্যাকসেপ্ট করে নিয়েছে। এমনি তো তোমাদের একাডেমি তো ট্যালেন্ট চিনতে পারে না, কিন্তু অন্য একাডেমি ঠিকই আমার ট্যালেন্ট চিনতে পেরেছে আর আমাকে তাদের একাডেমিকে সুযোগ দিয়ে দিয়েছে। আর এমনি তো তোমাদের একাডেমি এত বেশি দুর্বল যে তোমাদের একাডেমির এক্সিস্টই করা উচিত নয়। আমার তো মনে হয় সকল একাডেমি মিলে যাতে তোমাদের একাডেমিকে ওয়েপ আউট করে দেয়। এর সাথে এই জু লং অনেক বেশি হাওয়ায় উঠতেছিল, তখনই চারদিকে অনেক বেশি স্নো পড়তে শুরু করতে, মানে অনেক বেশি না, বিউটিফুল ভাবে স্নো পড়তে শুরু করে দিয়ে। আর এখানে একটা কুল এন্ট্রি মারে লুলি। আসলে লুলি মূলত হেভেনলি র্যাঙ্কের 10 নম্বরে ছিল, যে কারণে ওই জু লং লুলির মজা উড়াতে শুরু করে দেয় আর বলে, ভাই কি খারাপ দিন আসলো, এখন নাকি 10 নম্বরের বরিয়ারের সাথে আমার ফাইট করতে হবে। এটা বলে সে লুলির উপর অ্যাটাক করে দেয়, অনেকগুলা পোর্টাল তৈরি করে আর ওই পোর্টালের সাহায্যে সে লুলির উপর অ্যাটাক করে দেয়। এটা থেকে লুলিও তার চারপাশে একটা শিল্ড তৈরি করে ফেলে আর এই শিল্ডের সাহায্যে খুব সহজে লুলি তার অ্যাটাক ডিফেন্ড করে ফেলে। এটা দেখে ওই জু লং আরো একটা অ্যাটাক করার জন্য লুলির উপর প্রিপেয়ার করতে শুরু করে দেয়। এটা থেকে লুলিও তার একটা টেকনিক প্রিপেয়ার করতে শুরু করে দেয়, যে টেকনিকের নাম ছিল ওয়াটার ট্রান্সফর্ম স্লটার। আর এই অ্যাটাকের মাধ্যমেই লুলি খুব সহজেই জু লংকে হারিয়ে দেয়। এটা দেখে তো নর্দার্ন একাডেমির যতগুলো স্টুডেন্ট ছিল তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায় আর তারা সবাই লুলির নাম নিতে থাকে। তারা বলতেছিল, লুলি জিন্দাবাদ, লুলি জিন্দাবাদ, জয় বাংলা। আরে সরি গাইস, ফ্লো পাইসে গেছি, কেউ মাইন্ড করবেন না। তখনই আমরা দেখতে পাই অপোনেন্ট একাডেমির যে এল্ডার ছিল সে মূলত ওরা চারদিকে সরিয়ে দেয় আর সবাইকে চুপ করার জন্য বলে। আর এর সাথে সে এটাও বলে, আমি কখনো বলিনি যে আমাদের কাছে একটা ডিসেবল আছে যে সবচেয়ে পাওয়ারফুল, আর আমি এটাও বলিনি যে আমাদের এই ডিসেবলটি সবচেয়ে বেশি পাওয়ারফুল, আমাদের কাছে আরো ট্যালেন্ট আছে, আমাদের কাছে ডিসেবলের অভাব নেই। তখনই সেখানে আরো একটা ডিসেবল চলে আসে যার নাম ছিল শোশি। তারপর শিফটার আমাদেরকে ওই এল্ডারকে দেখানো যে মূলত এখনো পর্যন্ত মুচেনকে সেই টেকনিকটা শেখাতে শুরু করে দেয়। সে মুচেনকে বলে, তুমি ভালো করে দেখো আমি এই টেকনিকটা কিভাবে পারফর্ম করি, আর এই টেকনিকের নাম হলো দ্য গ্রেট 3 ফ্লাওয়ার গ্যাদারিং সাবমিট বলা হয়। এর সাথে মুচেন ওই থান্ডার ফ্লাওয়ারের মাঝখানে বসেছিল। তখনই ওই এল্ডার কিছুটা দূরে চলে যায় আর ওই টেকনিকটা পারফর্ম করে আর মুচেনের উপর মেরে দেয়, যে কারণে মুচেনের উপর অনেক পাওয়ারফুল একটা থান্ডার স্ট্রাইক হয়, যে কারণে মুচেনের অবস্থা খারাপ হয়ে যায়। আর মুচেন বলতে শুরু করে দেয়, আমি এরকম লেভেলের থান্ডার কোনো সময় আগে কখনোই ফিল করিনি। এটা শুনে এল্ডার বলতে শুরু করে দেয়, এটা তুমি কখনো ফিল করতে পারবে না, কারণ এটা কোথাও পাওয়া যায় না। আর এমনি তো তুমি এই থান্ডার স্ট্রাইক সহ্য করার পরেও যদি এখানে তুমি টিকে থাকো আর তুমি যদি এখানে একটা ফ্লাওয়ার অবেকন করতে পারো তাহলে আমি মেনে নেবো, ভাই তুমি সেরা, তোমার থেকে সেরা কোনো পোলাপাইন আশেপাশে বা এই একাডেমির ভিতরে হতেই পারে না, অসম্ভব। তখনই এল্ডার একটা স্মেল পায় যেটা মূলত রক্তের স্মেল। তখনই এল্ডার বলতে শুরু করে দেয়, হাওয়ার মধ্যে রক্তের স্মেল কোথা থেকে আসলো। এটা বলার সাথে সাথে সে একাডেমির উপর নজর রাখার জন্য স্পেস একটা ক্র্যাক করে একাডেমির ভিতরে যা হচ্ছে সব দেখতে শুরু করে দেয়। তখনই আমরা শোশিকে দেখতে পাই যে বলতেছিল, আমি প্রথমে যখন শুনেছিলাম লু গড ক্লাইনের একজন ডিসেন্ডেন্স বা ফিউচার এম্পায়ার এই নর্দার্ন হেভেনলি একাডেমিতে পড়াশোনা করে, তখন আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু এখন দেখে আমার বিশ্বাস করতে হইতাছে এম্পায়ার লুলি। এর সাথে শোশি তার ব্লাড সার্চিং টেকনিকের সাহায্যে লুলির উপর অ্যাটাক করে দেয়। যদি লুলি এটা ডজ করার চেষ্টা করে কিন্তু ওই ব্লাড সার্চিং টেকনিক লুলির পিছেই ছাড়তেছিল না, যে কারণে লুলি তার সোর্ডের ইউজ করে বেশ কয়েকটা স্ল্যাশ অ্যাটাক করে এই টেকনিকটাকে ডিফাইন করে দেয়। এর সাথে লুলি ওই শোশির উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু শোশি লুলির অ্যাটাক খুব সহজে তার হাতের সাহায্যে আটকে দেয়। এর সাথে লুলির শট সরাসরি তার হাত দিয়ে ধরার কারণে তার হাত থেকে রক্ত বেরোতে শুরু করে দেয়। তখনই শোশি বলতে শুরু করে দেয়, আমি তো আমার পরিচয়টাও ভুলে গিয়েছি, আমি হলাম ব্লাড গড ক্লাইনের একজন ভ্যাম্পায়ার। এটা শুনে তো লুলি নিজে অনেকটা শকড হয়ে যায়। তখনই নর্দার্ন হেভেনলি একাডেমির যে প্রিন্সিপাল ছিল সে তার অপোনেন্ট একাডেমির প্রিন্সিপালকে জিজ্ঞেস করে থাকে, আমি কখনো বুঝতে পারিনি যে ব্লাড গড ক্লাইনের কোনো মেম্বার তোমাদের একাডেমিতে থাকতে পারে। এটা শুনে ওই অপোনেন্ট একাডেমির প্রিন্সিপালও বলতে শুরু করে যে তোমাদের একাডেমির মধ্যে যদি লু গড ক্লাইনের এত হাই লেভেলের কোনো ডিসেবল থাকতে পারে তাহলে আমাদের কাছে তো ব্লাড গড ক্লাইনের একজন ডিসেবল থাকতে পারে। এর সাথে তাদের সম্পর্ক আমাদের সাথে অনেক বেশি ভালো, তাদের একটা পাওয়ারফুল ডিসেবল আমাদের এখানে থাকে, এটা তো ন্যাচুরালি। তখনই আমরা লুলিকে দেখতে পাই যে মূলত শোশিকে বলতেছিল, শোশি আমি তো ব্লাড গড ক্লাইনের
কোনো সুশি নামের ছেলেকে চিনি না। আর এমনি তো আমার মনে না যে তুমি এত বেশি পপুলার। এটা শুনে সুশি বলতে শুরু করে দেয়, হ্যাঁ আমাকে কি বেশি কেউ চিনে না, আমি এত বেশি পপুলার না। কিন্তু হ্যাঁ, আমি যদি আজকে তোমাকে এখানে হারিয়ে মেরে ফেলি তাহলে আমিও অনেক বেশি পপুলার হয়ে যাব। এটা বলে সে তার ব্লাড সার্চিং টেকনিকের সাহায্যে আবারও লুলির উপর অ্যাটাক করে দেয়। এটা থেকে লুলিও ওই অ্যাটাক থেকে বাঁচার চেষ্টা করতে শুরু করে দেয়, এমনকি অনেকগুলো স্ল্যাশ অ্যাটাকও করে, কিন্তু ওই অ্যাটাকের কিছুই হয় না, মানে ব্লাড সার্চিং অ্যাটাকের। তখনই সুশি আবারও লুলিকে বলে, আচ্ছা তুমি কি জানো আমি অলরেডি আমাদের ব্লাড গড ক্লাইনের যে ইনহেরিটেন্সের পাওয়ার আছে ওইটা আমি পেয়ে গিয়েছি, কিন্তু তোমার যে পাওয়ার আছে ওইটা দেখে আমার মনে হচ্ছে না তুমি এখনো পর্যন্ত লো গড ক্লাইনের ইনহেরিটেন্স পেয়েছো। এটা বলে সুশি লুলির উপর অনেকগুলো অ্যাটাক করে দেয়। এটা দেখে লুলিও ওই অ্যাটাকের হাত থেকে বাঁচে, আর এমনকি অনেক পাওয়ারফুল একটা স্ল্যাশ অ্যাটাক ওই সুশির উপর করে দেয়। আর লুলি বলতে শুরু করে দেয়, ওই ইনহেরিটেন্সের পাওয়ার আমি এখনো পর্যন্ত পাইনি, তাহলে কি হয়েছে? এটা শুনে সুশি বলে, ইনহেরিটেন্সের পাওয়ার পাইনি তাতে কি হয়েছে? এটার তো আসল সমস্যা হবে তখন যখন কিনা তুমি এটা বুঝতে পারবে তোমাদের লু তিনশিন রুলস অনুযায়ী তোমাদের যে ক্লাইন আছে ওইটার অনেক তাড়াতাড়ি আরো একটা নতুন লিডারের প্রয়োজন। এর সাথে তোমাদের যে বুইরা গ্র্যান্ডফাদার আছে সে তোমাদের লো গড ক্লাইনকে কতদিন সামলাবে? আমাদের যে টেরিটরি আছে ওই দিকে লু গড ক্লাইন হলো সবচেয়ে পাওয়ারফুল ক্লাইন, কিন্তু তারপরও তোমার গ্র্যান্ডপা বেশি দিন তোমাদের ক্লাইনকে সামলাতে পারবে না। তার উপর ওই ফ্লেম এম্পায়ার কতদিন তোমাদের ক্লাইনকে রক্ষা করে ওইটাও আমি দেখবো। একবার শুধু ওই ফ্লেম এম্পায়ারকে রাস্তা থেকে আমরা সরিয়ে দিই, তারপরে আমি দেখবো তোমাদের লো গড ক্লাইনকে কে রক্ষা করে। এটা বলার সাথে সাথে তাদের দুজনের মধ্যে আবারও মারামারি কাটাকাটি শুরু হয়ে যায়। তারপরে সুশি আবারও বলতে শুরু করে দেয়, আমি শুধু তোমাকে একবার মেরে ফেলি তাহলে লু গড ক্লাইনের মানুষের যত আশা ভরসা আছে সব শেষ হয়ে যাবে। এর সাথে তোমার গ্র্যান্ডফাদার যদি একবার মরে যায় তারপরে তোমাদের লো গড ক্লাইনকে কেউ বাঁচাতে পারবে না। আমাদের ক্লাইনের লোকেরা তোমাদের লো গড ক্লাইনের লোকেদেরকে ধরে ধরে মেরে ফেলবে। এটা বলার সাথে সাথে সে তার দুইটা স্পিয়ারের সাহায্যে অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক করে দেয় লুলির উপরে। কিন্তু এখানে আমি এটা দেখে অনেক বেশি শক হয়েছে, লুলি এখানে ওয়াটার ব্রেথিং ইউজ করে। এর সাথে লুলি সুশির উপরে অনেক পাওয়ারফুল একটা স্ল্যাশ অ্যাটাক করে, যে কারণে সুশি অনেক দূরের দিকে যেতে শুরু করে দেয়। কিন্তু এটা আসলে সুশির একটা চাল ছিল, সে মূলত তার ব্লাড সার্চিং টেকনিকের সাহায্যে এটার সুযোগ নিয়ে লুলিকে অনেক জোরে মাটিতে আছাড় মারে। এর সাথে সুশি এটাও বলে, তুমি এখানে আসলে লুকানোর কেন চেষ্টা করতেছো? তুমি কি ভয় পাচ্ছ? তুমি যখন এই একাডেমি থেকে বের হবে তখন তোমাকে কেউ না কেউ মেরে ফেলবে। এটা বলার পরে সে আবারও লুলির উপর তার স্পিয়ারের সাহায্যে অ্যাটাক করতে, কিন্তু লুলি তার শটের সাহায্যে ইজিলি এটা কাউন্টার করে ফেলে। এটা দেখে সুশি আবারও লুলিকে আকাশে ওঠায় আবার আর অনেক জোরে আবারও মাটিতে আছাড় মারে। কিন্তু এবার লুলি তার চালে ফাঁসে না, আবারও সে তার ওয়াটার ব্রিথিং ইউজ করে। এটা থেকে সবাই অনেক বেশি শক হয়েছে, কারণ এবারের অ্যাটাকটা অনেক বেশি পাওয়ারফুল ছিল। কিন্তু তখনই আমরা দেখতে পাই সুশির এই অ্যাটাকে কিছুই হয়নি। তখনই সুশি আবারও বলতে শুরু করে দেয়, আমি শুধু একবার যদি তোমাকে আমি মারতে পারি তাহলে লো গড ক্লাইন পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। তখনই লুলি তার অনেক পাওয়ারফুল একটা টেকনিক ইউজ করতে শুরু করে দেয়, যে টেকনিকের নাম ছিল ওয়াটার পার্ল ডান্সিং নেরো। এটা দেখে তো সুশি অনেক জোরে জোরে হাসতে শুরু করে দেয়, এমনকি অনেক জোরে তার পা মাটিতে ফেলে বলে যে তুমি কি আমাকে জু লং এর মতো ভাবতেছো? তুমি তার মতো আমাকে এই টেকনিকের সাহায্যে একটা স্ট্রাইকে হারিয়ে দেবে? কখনোই না। এটা বলে সে তার ওরা চারদিকে ছড়াতে শুরু করে দেয়। তারপর সিম শিফটার আমাদেরকে মুচেনকে দেখানো হয়, যার উপর এখনো পর্যন্ত থান্ডার স্ট্রাইক হইতেছিল। তখনই ওই এল্ডার বলে, আসলে এই ছেলেটা অনেক বেশি ভাগ্যবান আর সে অনেক বেশি বাতল, তার হুইল পাওয়ার তো আসলে অনেক বেশি। এর সাথে মুচেন ফার্স্ট ফ্লাওয়ারকে অবেকন করে নিয়েছিল। তখনই আমরা মুচেনকে দেখতে পাই যে চোখ খুলেছে। চোখ খোলার পরে সে নিজেকে আলাদা একটা জায়গায় দেখতে পায়। এই জায়গাটা মূলত হোয়াইট ড্রাগনের মাইন্ড স্পেস ছিল। আসলে মুচেন যে হোয়াইট ড্রাগন পার্ল ছিল ওটাকে পুরোপুরিভাবে অবেকন করে নিয়েছে, যে কারণে মুচেন এখানে হোয়াইট ড্রাগন পার্লের স্পেসের মধ্যে চলে আসছে। তখনই মুচেনের সামনে অনেক বড় হোয়াইট ড্রাগন উপস্থিত হয়। তখনই সে মুচেনকে বলতে শুরু করতে, কংগ্রেচুলেশন, তুমি এত কম সময়ে এই হোয়াইট ড্রাগন পার্লকে অবেকন করে নিয়েছো। এটা শুনে মুচেন বলতে শুরু করে দেয়, আপনি তো হোয়াইট ড্রাগন সাউরিন তাই না? তখনই ওই হোয়াইট ড্রাগন বলে, তুমি তোমার ফোরহেডের মধ্যে তাড়াতাড়ি একটু ভালো করে ফোকাস করো। এটা শুনে মুচেন এরকমটা করতে শুরু করে দেয়। তখনই হোয়াইট ড্রাগন সাউরিন তার দুইটা ফিঙ্গারের সাহায্যে মুচেনের ফোরহেডের মধ্যে একটা এনার্জি ঢুকিয়ে দেয়। তখনই মুচেন খেয়াল করে যে সে একটা অন্য জায়গায় চলে গিয়েছে, যেখানে চারদিকে একটা ব্লাডের মতো টেন্টিকেল কিছু লোকেদের উপর অ্যাটাক করতেছে। যখনই ওই টেন্টিকেল কোনো লোককে টাচ করতেছিল তখনই সেই লোকগুলা পাথরে পরিণত হয়ে যেতেছিল। এর সাথে মুচেন নিজেও নিজেকে একটা লোকের বডির ভিতরে পাই। এর সাথে মুচেন তো এটা দেখে অনেক বেশি ভয় পাইতেছিল। তখনই ওই হোয়াইট ড্রাগন সাউরিন এই সব কিছু শেষ করে দেয়, কিন্তু মুচেনও আস্তে আস্তে কিছুক্ষণ পর হোসে চলে আসে। তখনই সাউরিন বলতে শুরু করে দেয়, আমি অনেক বেশি অবাক, তুমি এত বড় ইভেন্ট দেখার পর অনেক বেশি শান্ত, আর এটার জন্য আমি বলতে পারি তোমার ভিতরে যে ওই ডেমনিক মেরো পিলার আছে ওইটার জন্যই হতে পারে, কিন্তু ওইটা এখনো পর্যন্ত তোমার উপরে কন্ট্রোল নিতে পারেনি। এটা শুনে মুচেন বলে, আচ্ছা সিনিয়র, আপনি কি আমাকে টেস্ট করার চেষ্টা করেছেন? তখনই ওই সাউরিন বলতে শুরু করে দেয়, তুমি যখন এই সব কিছু দেখেছো এই সব কিছু আসলে আমার হোম ল্যান্ড থেকে বিলং করে। আমার হোমল্যান্ডকে ফ্লিন ক্লাইনের লোকের একদম বাদ বানিয়ে দিয়েছে, পুরো ধ্বংস করে দিয়েছে।
এটা শুনে মুচেন বলে ফিনক্লাইন কি? এটা শুনে সাউরিন বলতে শুরু করে দেয় ফিনক্লাইন মূলত ভয়েডের মধ্যে ঘুরে বেড়ায়। তারা মূলত লো রিয়ালামের যত ওয়ার্ল্ড আছে যাদের এনার্জি অনেক বেশি পিওর হয় তাদের উপরে অ্যাটাক করে আর তাদের সবাইকে ডিভোর করে ফেলে। তখনই মুচেন বলে আচ্ছা সিনিয়র, আমি যদি ভুল না হয় তাহলে আপনিও সেখান থেকেই বিলং করেন। তখন ওই সাউরিন বলতে শুরু করে দেয় আচ্ছা আমি যতটুকু জানি কোনো ইভেল পাওয়ার এই হোয়াইট ড্রাগন পার্লকে অফেকন করতে পারে না, কিন্তু তারপরও তুমি এটাকে অফেকন করে নিয়েছো যখন ওই ডেমনিক পিলার তোমার ভিতরে অ্যাক্টিভেট ছিল। আর তুমি জানো সঠিক কোনটা ভুল কোনটা, তোমার কাছে নিজের কনসিয়াসনেস আছে, যে কারণে আমি তোমাকে একটা অপরচুনিটি দিতে চাই। এই যে হোয়াইট ড্রাগন পার্ল আছে এটার এনার্জি অনেক বেশি, তুমি যতটুকু আন্দাজ লাগাতে পারো তার থেকেও অনেক বেশি। তোমার উপর ডিপেন্ড করে যে তুমি কতটুকু এনার্জি নিজের মধ্যে অ্যাবজর্ব করতে পারতাছো বা নিজের মধ্যে স্টোর করতে পারতাছো। এই ব্যাপারে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। তারপর সিম শিফটে আমাদেরকে লুলি আর সুশিকে দেখানো হয় যাদের মধ্যে এখনো পর্যন্ত ফাইট চলতেছিল আর সুশি এখনো পর্যন্ত অনেক জুড়ে জুড়ে পাগলের মতো হাসতেছিল। তখনই লুলি সুশির উপরে অ্যাটাক করে দেয়। এটা থেকে সুশি তার একটা পাওয়ারফুল টেকনিক ইউজ করে লুলির অ্যাটাকের উপর অ্যাটাক করে দেয়। তখনই আমরা দেখতে পাই সুশির সাইড থেকে অনেক বড় বড় ব্লাডের মতো দেখতে টেন্টিকেল লুলির যত বড় অ্যাটাক আর লুলিকে পুরোপুরিভাবে ঘিরে ফেলে। তখনই আমরা লুলিকে দেখতে পাই যে মূলত সুশির একটা ইলিউশনের মধ্যে ফেসে গিয়েছিল। এর সাথে এটা থেকে আশেপাশে সবাই অনেক বেশি শক্ট হয়ে যায় আর তারা বলতে শুরু করতে এটাই তাহলে সেই এনশিয়ান ইনহেরিটেন্স। তখনই আমরা লুলিকে দেখতে পাই যার চারদিকে অনেক বেশি চিৎকার করার আওয়াজ শুনতে পারতেছিল। এর সাথে আমরা সুশির আওয়াজও শুনতে পাই যে মূলত লুলিকে কনফিউজ করার চেষ্টা করতে থাকে। এটা দেখে লুলিও কিছু স্ট্রাইক তো করে কিন্তু এতে সুশির কিছু হয় না। তখনই মাটি অনেক জোরে শেক করতে শুরু করে দেয় আর মাটির ভিতর থেকে অনেক বড় একটা ঘর বাইরে বেরিয়ে আসে। এটা দেখে মনে হচ্ছিল যে কেউ এখানে ডোমিন এক্সপেনশন ইউজ করেছে। এর সাথে এটা থেকে লুলি অনেক বেশি শক হয়েছে। তারপর সিম শিফটে আর আমাদেরকে মুচেনকে দেখানো হয় যেখানে মুচেন সেকেন্ড ফ্লাওয়ারকেও অবেকন করে নিয়েছিল। এটা যখন ওই এল্ডার দেখে সে অনেক বেশি শক হয়ে যায় আর সে বলতে শুরু করতে শয়তান পোলা তুমি কি আমাকে সারপ্রাইজ দিতে দিতে আমাকে এখানেই মেরে ফেলার চেষ্টা করতেছো নাকি? তখনই আমরা মুচেনকে দেখতে পাই যে এখনো পর্যন্ত ওই হোয়াইট সাউরিনের কনসিয়াসনেসের ভিতরে ছিল। এর সাথে মুচেন এনার্জিও অ্যাবজর্ব করা বন্ধ করে তার চোখ খুলে যার সামনে এখনো পর্যন্ত সে হোয়াইট সাউরিন বা ড্রাগন সাউরিন ছিল। কিন্তু এবার তাকে দেখে মনে হচ্ছে না যে তার অবস্থা আগের চেয়ে বেশি ভালো, কারণ তার অবস্থা দেখে মনে হচ্ছে যে তার বডি যে কোনো সময় শ্যাটার্ড হতে পারে। তখনই সে মুচেনকে বলে যে তোমার চিন্তা করার কোনো দরকার নেই, আমার যে পাওয়ার তুমি ইউজ করেছো ওইটা আমার কনসিয়াসনেসের অনেক ছোট্ট অনেক বিন্দু পরিমাণের একটা পাওয়ার যেটা আমার কোনো কাজেরই ছিল না। এটা শুনে মুচেন বলে আচ্ছা সিনিয়র, তাহলে কি আপনার আরো কিছু এনার্জি আমি অ্যাবজর্ব করতে পারি? এর মানে এই না যে আমি সব এনার্জি অ্যাবজর্ব করার কথা ভাবতেছি যে আমি সবগুলো এনার্জি অ্যাবজর্ব করার পরে আপনার জন্য কিছুই থাকবে না। এটা শুনে হোয়াইট সাউরিন বলতে শুরু করে দেয় আমি এই প্রথমবার কাউকে দেখেছি যে এত বড় অপরচুনিটি পাওয়ার পরও অন্য কারোর সম্পর্কে ভাবতেছে, কিন্তু আমি তোমার উপর অনেক বেশি ইমপ্রেস হয়েছি যে কারণে আমি তোমাকে একটা টেকনিক দিতে চাই। এটা বলে সে মুচেনকে একটা ড্রাগন আর্ট টেকনিক দিয়ে দেয়। তখনই এর সাথে সে এটাও বলে যে আমি জানি তুমি এরকম কোনো ছেলে না যে সবসময় টেকনিকের উপর ডিপেন্ড করবে, যে কারণে আমি তোমাকে এই স্ক্রলটা দিয়েছি যাতে তুমি কিছু আর্টও শিখতে পারো। এর সাথে ওই সাউরিন এটাও বলছে তোমাকে দেখে আমার ওই এনশিয়ান মাস্টারের কথা মনে পড়ে। এটা শুনে মুচেন তাকে ওই মাস্টার সম্পর্কে জিজ্ঞেস করে। এটা শুনে ওই সাউরিন বলতে শুরু করে তুমি কি কখনো মার্শাল অ্যানসেস্টারের কথা শুনেছো? এটা শুনে মুচেন বলে আপনি কি মার্শাল অ্যানসেস্টার লিংদং এর কথা বলতেছেন? এটা শুনে সাউরিনও হ্যাঁ বলে আর বলে যে আমরা হয়তোবা তার ডাইনাস্টি সম্পর্কে সেরকম ভালো কিছু জানি না, কিন্তু সে তার ডাইনাস্টির সবচেয়ে ছোট ডাইনাস্টি থেকে বিলং করতো আর সে প্রথম থেকে এত বেশি পাওয়ারফুল ছিল না, কিন্তু সে এখন এত বেশি পাওয়ারফুল যে সে তার একটা অ্যাটাকের মাধ্যমে অনেক পাওয়ারফুল ইম্প্যাক্ট যে কোনো ওয়ার্ল্ডের ভিতরে তৈরি করতে পারে। এর সাথে আমাদেরকে লিংদংকে দেখানো হয় যার সামনে একটা গোস্টলি ফিগার ছিল যেটা মূলত অনেকগুলো স্পেস বা গ্যালাক্সি দিয়ে তৈরি ছিল এরকম লাগতেছিল। তখনই লিংদং তার একটা ফিঙ্গারের সাহায্যে একটা পাথর দিয়ে অ্যাটাক করে দেয়। এই পাথরটা গিয়ে ওই গোস্টলি ফিগারের উপর যখন লাগে ওই ফিগারের নানির খালি ঘর হয়ে যায়। এর সাথে এই পাথরটা যেখান দিয়ে যাইতেছিল সেই জায়গার অবস্থা খারাপ হয়ে যায়। স্পেসের মেঝে এত পাওয়ারফুল ক্র্যাক হয়েছে যেটা দেখে মনে হচ্ছিল যে পুরো ইউনিভার্স দুই ভাগ হয়ে গিয়েছে, যদিও ইউনিভার্স দুই ভাগ হয় নাই। তারপর আমরা ওই পাথরটাকে আবারও দেখতে পাই যেটা এক জায়গায় যাওয়ার পর অনেক পাওয়ারফুল একটা ব্লাস্ট হয়। আর এরই সাথে লিংদং যখন আমাদের দিকে ফিরে তাকায় মনে হচ্ছিল যে লিংদং এর এই এন্ট্রোটার জন্যই স্টুডিও এত বাজেট খরচা করেছে। তখনই মুচেন সাউরিনকে জিজ্ঞেস করে আচ্ছা সিনিয়র আপনার কি কোনো রিগ্রেট ফিল হয়? তখনই সাউরিন এতে না বলে কিন্তু মুচেন এতে বলে যে আচ্ছা সিনিয়র আপনি কি আমাকে দিয়ে কিছু করাতে চান? এটা শুনে সিনিয়র বলে আচ্ছা তুমি যদি কোনোদিন অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাও লিংদং অথবা ফ্লেম এমব্রয়ডারি লেভেলে চলে যাও তাহলে তুমি আমার যে হোমল্যান্ড আছে ওইখানে যেও আর ফিনক্লাইনের কাছ থেকে বদলা নিও।
আমি জানি যে এটা তোমার দায়িত্ব না, আর আমি এটা তোমার উপর জোর করে চাপিয়েও দিতে চাই না। তোমার যদি ইচ্ছে হয় তাহলে তুমি এটা করো। এটা শুনে মুচেন বলে আমি হয়তোবা কোনোদিন মার্শাল অ্যানসেস্টর অথবা ফ্লেম এম্পায়ার মতো পাওয়ারফুল হব, হয়তোবা তাদের থেকেও বেশি পাওয়ারফুল হয়ে যেতে পারে। আর আমি যদি এরকমটা হতে পারে তাহলে আমি আপনার হোম ক্লায়েন্টে নিশ্চয়ই যাব, আর আপনার পক্ষ থেকে সে বদলা নিশ্চয়ই নেব। এটা শুনে ওই হোয়াইট সাউরেন বলে যে আচ্ছা তাই নাকি, তাহলে তোমাকে তো আমার আরো একটা জিনিস দেওয়া উচিত। এটা বলে সে মুচেনকে আরো একটা পার্ল দেয়। এর সাথে ওই সাউরেন এটাও বলে যে তুমি যদি কোনোদিন নিজের প্রমিস রাখতে পারো তাহলেই তুমি সেদিন বুঝতে পারবে আসলে এই পার্লটা কি আর এটা কিসের জন্য আমি তোমাকে দিয়েছি। এর সাথে ওই হোয়াইট সাউরেনের যে বডি আছে ওটা আস্তে আস্তে ডিসিপিয়ার হতে শুরু করে দেয়। মুচেন তাকে কিছু বলতে চাইতেছিল, কিন্তু তখন ওই সাউরেন বলে চিন্তা করার কোনো দরকার নেই, সবকিছু ঠিকই হবে। আমি নিজে ওই দিনটার অপেক্ষায় থাকবো যেদিন তুমি তোমার প্রমিসকে ফিল করবে, আমি হয়তোবা এটা দেখতে পারবো। এটা বলার সাথে সাথে তার বডি পুরোপুরিভাবে ডিসিপিয়ার হয়ে যায়। আচ্ছা গাইস, আমি বলে দিই এই যে সাউরেন আছে সেও মূলত অন্য আরেকটা সিরিজের মেইন ক্যারেক্টার। ওই সিরিজের নাম আর ওই সিরিজের যে মেইন ক্যারেক্টারের আসল নাম ছিল ওইটা আপাতত আমার মনে নেই, কারণ আমি ওই সিরিজটা দেখি নাই। আর হ্যাঁ, মুচেনকে ওই হোয়াইট সাউরেন আরো একটা হিন্ট দিয়েছে। এই হিন্টটা কি হতে পারে ওইটা আপনারা যদি বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর যারটা আমার কাছে বেশি যৌক্তিক আর সঠিক মনে হবে তারটা আমি পরের ভিডিওতে শাউট আউট দিয়ে জানিয়ে দেবো সবাইকে, মানে আমার ভিডিওতে দেখাবো। তারপর সিমশিফটার আর আমাদেরকে লুলিকে দেখানো হয়, যেখানে লুলি এখনো পর্যন্ত সুশি ইলিউশনের ভিতরে ছিল। এখন লুলি দেখতে পাই তার আশেপাশে অনেকগুলা লোক তার আশেপাশ দিয়ে দৌড়ে যাচ্ছে। তখনই একটা লোক বলতেছিল সব দোষ লুলিরই, লুলি তাদের সবাইকে ছেড়ে দিয়ে আসছে। তখনই লুলি সুশির উপর আবারও অ্যাটাক করে দেয়। আর সে যখন সে দেখতে পাই সে সুশির উপরে না, তার গ্র্যান্ডফাদারের উপর। এর সাথে লুলির গ্র্যান্ডফাদার লুলিকে বলতে শুরু করে দেয় আমি ভুল করেছি, আমাদের ক্লায়েন্টের রুলার হিসেবে তোমাকে সিলেক্ট করে, তুমি কোনো কাজেরই না। তখনই আমরা দেখতে পাই আস্তে আস্তে এই যে ইলিউশন ছিল সুশির এটা আস্তে আস্তে সরে গেছে। এর সাথে লুলি অনেক বেশি ইনজার্ডও হয়ে গিয়েছিল। তখনই ওই সুশি আবার বলতে শুরু করে তুমি এখানে নিজের শর্টকে পর্যন্ত বাঁচাতে পারোনি, আর তুমি নিজেকে লুক গড ক্লায়েন্টের ফিউচার এম্পায়ার বলো, আর তুমি বলো তুমি নিজেদের লুকেদের আর নিজের ক্লায়েন্টকে রক্ষা করবে। কত হাস্যকর তাই না? এর সাথে সে এটাও বলতে শুরু করে দেয় এই যে লুলি আছে সে কোনো কাজের না, সে মূলত এখান থেকে পালিয়ে আসছে কোনো জায়গায় জায়গা না পেয়ে। এর সাথে সে এমন একটা একাডেমির মধ্যে সে আশ্রয় নিয়েছে যে একাডেমি তার নিজের মতোই ট্র্যাশ। তখনই অপোনেন্ট একাডেমির যে প্রিন্সিপাল ছিল সে বলতে শুরু করতে আমার মনে হচ্ছে এই নর্দার্ন একাডেমির মধ্যে ওই নর্দার্ন একাডেমির যে সাকসেসর আছে তাদের কি খুঁজে পাওয়া যাবে না। অন্যদিকে নর্দার্ন সি ড্রাগন যখন এসব শুনে সে তো অনেক বেশি রেগে যায়। আর সে মুচেনকে বলতে শুরু করে দে মুচেন তুমি তাড়াতাড়ি শেষ করো, ওই যে তোমার যে লুলি আছে সে সবার সামনে অপমানিত হচ্ছে আর তুমি এখানে বৈশা বৈশা কাল্টিভেট করতেছো। তুমি কি এখানে লুবি হওয়ার চেষ্টা করতেছো? তুমি ভাবতেছো তুমি হয়তো বা এখানে থার্ড ফ্লাওয়ারও অবেকন করতে পারবে, কিন্তু তখনই মুচেন সেখানে থার্ড ফ্লাওয়ারও অবেকন করে ফেলে। তখনই এটা এল্ডার দেখে বলছে তুমি থার্ড ফ্লাওয়ার অবেকন করে নিয়েছো, ভালো করেছো, কিন্তু তাড়াতাড়ি ওইখানে যাও। আর তুমি যদি এখন না যাও তাহলে তুমি যদি ফোর্থ ফ্লাওয়ারও অবেকন করে ফেলো তাহলে এতে কোনো লাভ নেই, কারণ সে যেভাবে আমাদেরকে অপমান করতেছে এটা আমাদের অপমান, তোমাদের অপমান, মিস লুলির অপমান, এমনকি আমাদের একাডেমির অপমান। অন্যদিকে সুশি চারদিকে চিৎকার করে করে বলতেছিল এখানে কি কারোর মধ্যে দম নেই যে আমার সাথে ফাইট করবে, আমাকে হারাতে পারবে? আমি ভেবেছিলাম যে এখানে কোনো না কোনো বইয়ের নিশ্চয় থাকবে যে আমাকে হারাতে পারবে, কিন্তু আমি এখন যতটুকু দেখতে পারতাছি এখানকার সবাই লুজার। সবার শুধু এখানে ট্যালেন্টেড বা পাওয়ারফুল বইয়ের হট টাইটেলই লাগবে, কিন্তু কারোর মধ্যে এতটুকু দম নেই যে আমাকে হারাতে পারবে। এর সাথে অপোনেন্ট একাডেমির যে প্রিন্সিপাল ছিল সেও বলতে শুরু করতে ছি 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 ছি, আমি ভেবেছিলাম তোমাদের কাছে নিশ্চয়ই কোনো না কোনো ট্রাম্প কার্ড তো থাকবেই, কিন্তু তারপর আমি এতটুকু তো আশা করিনি। তখনই আকাশে ব্ল্যাক ক্লাউড জমতে শুরু করে দেয় আর চারদিকে থান্ডার স্ট্রাইক হতে শুরু করে দেয়। তখনই আমরা সেই ক্লাউডের ভিতরে মুচেনের শ্যাডো দেখতে পাই, আর এটা যখন সবাই থেকে সবাই অনেক বেশি শক্ট হয়ে যায়। কিন্তু দুঃখের ব্যাপার এটা যে এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়।